নমস্কার, আমি ঝুম। গল্প বৈঠকে সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি অভিশপ্ত আয়না গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম চৌধুরীবাবু সেই পুরনো আয়নার রহস্য ভেদ করতে আরও গভীরে ডুবে গিয়েছিলেন। আয়নার ভেতর যাকে তিনি দেখেছিলেন তার সঙ্গে ঠিক কী ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। এরপর থেকে চৌধুরীবাবু রোজ একবার করে আয়নাটার সামনে দাঁড়াতেন। তার এই দৃশ্য রূপান্তরিত হতো একটা বিভৎস কঙ্কালে। একদিন চৌধুরীবাবুর এক বন্ধু এলেন তাদের বাড়িতে বেড়াতে। ইনি হলেন চৌধুরীবাবুর ছোটবেলার বন্ধু, বাইরে থাকেন, বেড়াতে এসেছেন। রাত্রে আহারাদির পর দুই বন্ধুতে গল্প করছিলেন। এমন সময় কথায় কথায় চৌধুরীবাবু আয়নাটার কথা তুললেন। তিনি তার বন্ধুকে আয়নাটার বিষয়ে সমস্ত কথা খুলে বললেন। সব কথা শুনে চৌধুরীবাবুর বন্ধু বললেন, চলো তো দেখে আসে আয়নাটা একবার। এই কথা বলে দুজনে চলে গেলেন বৈঠকখানার ঘরে। সেখানে আয়নাটা কাপড় চাপা দেওয়া ছিল। চৌধুরীবাবুর বন্ধু কাপড়টা সরিয়ে আয়নাটার দিকে চাইতেই দেখলেন এক সুন্দরী মেয়ের মুখ। তারপর সেই মুখ ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গেল এক ভয়ঙ্কর কঙ্কালে। তিনিও ভীষণ অবাক হলেন, কিন্তু মুখে কোনো কথা না বলে আয়নাটার উপর কাপড় চাপা দিয়ে বৈঠকখানার ঘর থেকে উঠে এলেন দোতলার ঘরে। তারপর দুই বন্ধুতে বসে আলোচনা হতে লাগলো আয়নাটার ব্যাপারে। চৌধুরীবাবুর বন্ধু একটু অবাক হয়েছিলেন বটে, কিন্তু তিনি পরলোকগত আত্মার সম্পর্কে পড়াশোনা করেছেন কিছুদিন। এতএব এই সম্পর্কে তার জ্ঞান ও অভিজ্ঞতা কিছু হলেও ছিল। চৌধুরীবাবু তার বন্ধুকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো তো? বন্ধুটি বললেন, এর পিছনে কোনো গুরু মর্মান্তিক ঘটনা আছে, যার ফলে আয়নায় দেখা ওই যুবতীর মৃত আত্মা আয়নাটাকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। অতএব ওর আত্মার সদ্গতি না হওয়া পর্যন্ত ওর মুক্তি হবে না। তারপর চৌধুরীবাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু সব বিষয়টা জানা যাবে কিভাবে? বন্ধুটি বললেন, কাল ব্যাপার জানার চেষ্টা করব। তারপরের দিন ওরা দুই বন্ধুতে গভীর রাতে কাউকে কিচ্ছু না জানিয়ে বৈঠকখানার ঘরে চলে এলেন। তারপর চৌধুরীবাবুকে বললেন, তুমি ওই সোফায় বসে থাকো, আমি সব জেনে নিয়ে তোমাকে বলছি। এই কথা বলে তিনি আয়নাটার কাছে গিয়ে কাপড়টা সরিয়ে দাঁড়ালেন। একটু পরেই আয়নার ভেতর থেকে ভেসে উঠল সেই সুন্দরী যুবতীর মুখ। ধীরে ধীরে সেই মুখ রূপান্তরিত হয়ে একটা কঙ্কালে পরিণত হলো। চৌধুরীবাবুর বন্ধু ভয় না পেয়ে স্থিরভাবে চেয়ে রইলেন সেই আয়নাটার দিকে। ধীরে ধীরে কঙ্কাল অপসারিত হলো, আবার ভেসে উঠল সেই সুন্দরী যুবতীর মুখ। এবার চৌধুরীবাবুর বন্ধু জিজ্ঞেস করলেন, কে তুমি? কি তোমার পরিচয়? সেই প্রতিবিম্বের ভেতর থেকে ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল, আমি বিহারের ভাগলপুরের এক জমিদারের অবিবাহিত মেয়ে। তবে আমি বিহারি নই, আমি বাঙালি। আমার বাবা মাও ছিলেন বাঙালি। চৌধুরীবাবুর বন্ধু আবার প্রশ্ন করলেন, তারা এখন কোথায়? প্রতিবিম্বের ভিতর থেকে আবার সেই কণ্ঠস্বর এলো, বাবা মারা গেছেন, মা আর ভাই বেঁচে আছেন। তারা ভাগলপুরের সব বিষয় সম্পত্তি বেচে দিয়ে কলকাতার বাড়িতে বসবাস করছেন। তিনি আবার প্রশ্ন করলেন, তোমার এই দুরবস্থার কারণ কি সেটা বলো, আমরা চেষ্টা করে দেখব তোমার মুক্তির জন্য কী উপায় বের করতে পারি।
পাশেই দাঁড়িয়েছিলেন চৌধুরীবাবু। সব কথা তার কানে যাচ্ছিল। প্রতিবিম্ব বলতে লাগলো, আগেই বলেছি আমার বাবা জমিদার ছিলেন, অর্থের তার কোনো অভাব ছিল না। টাকা কড়ি সোনার গয়না তার অনেক ছিল। এই আয়নাটা আমার খুব প্রিয় ছিল। সবসময় এই আয়নাটা আমার কাছে থাকতো। তাই বাবা আয়নাটা রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। মা ঠাট্টা করে বলতেন, তোর বিয়েতেই এই আয়নাটা উপহার দেব। তারপর আমি বিবাহযোগ্যা হলাম। বিয়ের সম্বন্ধ আসতে লাগলো, এমনকি একরকম পাকাপাকিও কথাবার্তা হয়ে গেল। চৌধুরীবাবু আবার প্রশ্ন করলেন, তারপর তারপর কি হলো? তারপর একদিন গভীর রাতে আমাদের বাড়িতে ডাকাত পড়ল। বাড়ির দারোয়ান, পাইক, লিঠিলরা সব বাধা দিল, কিন্তু ডাকাতের সংখ্যা ছিল অনেক বেশি। কাজে তারা পারল না, সবাই আহত হয়ে প্রাণ হারালো। ডাকাতরা আমার বাবাকে বেঁধে সিন্ধুকের চাবি নিয়ে সোনা দানা টাকা কড়ি যতটা পারলো নিয়ে পালালো। ব্যাপারটা দেখে আমি খুব ভয় পেয়ে বাড়ির পেছন দরজায় লুকিয়েছিলাম। হঠাৎ তাদের নজরে পড়ল আমার দিকে। আমার গায়ে প্রচুর গয়না ছিল, আর হাতে ছিল আমার এই প্রিয় আয়নাটি। আমি পালাবার চেষ্টা করতেই একটা ডাকাত আমার দিকে তেড়ে এলো। আমি চিৎকার করে উঠতেই সে আমার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করল। আমি পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হলো। ডাকাতরা আমার গয়নাগুলো টেনে হিঁচড়ে খুলে নিল। বুকের কাছে ধরা ছিল আমার ওই আয়নাটি। মরার পরে এই আয়নাটি ছিল আমার হাতের মুঠোয়। ডাকাতরা আমার আঙুলগুলো কেটে আয়নাটা কেড়ে নিল, আর আমার মৃতদেহটা বনের ভেতর ফেলে দিয়ে চলে গেল। বনের ভেতর দেহটা পচে ফুলে উঠল। শেয়াল শকুন এই দেহটা খেয়ে শেষ করে দিল। পড়ে রইল আমার কঙ্কালটা। সেটা আপনারা আয়নায় দেখছেন। এই আয়নাটি যে বিক্রি করছিল সে ডাকাত দলেরই একজন। মেলা থেকে আয়নাটা বিক্রি করে ফেরার পথে সাপের কামড়ে সে মারা গেছে। চৌধুরীবাবুর বন্ধু কথাগুলি শুনে স্তব্ধ হয়ে রইলেন। তিনি বললেন, খুবই দুঃখের কাহিনী। তোমার কথা শুনে আমার মন খুব ভারাক্রান্ত হয়ে উঠেছে। এখন বলো, তুমি কিসে মুক্তি পাবে? প্রতিবিম্ব আবারও বলে উঠল, আমি যা বলছি সে কাজ করে আমার পিতার মুক্তি দিন। কাল সন্ধ্যের আগে আপনাদের মেলার পিছন দিকে যে বড় গাছটা রয়েছে সেই গাছের তলায় একটা অস্থি পাবেন। সেটা আমার অস্থি। আমি ভাগলপুর থেকে আমার মৃতদেহের একটা অস্থি সংগ্রহ করে রেখেছি। আপনারা সেই অস্থি আর আমার এই প্রিয় আয়নাটা নিয়ে গঙ্গায় বিসর্জন দেবেন, তাহলেই আমি মুক্তি পাব। তারপর আর কিচ্ছু শোনা গেল না। আয়নায় প্রতিবিম্বটাও যেন অদৃশ্য হয়ে গেল। চৌধুরীবাবুর বন্ধু চৌধুরীবাবুকে বললেন, শুনলে তো সব? চৌধুরীবাবু বললেন, হ্যাঁ, আমি সবই শুনেছি। সন্ধ্যের পর অর্থাৎ রাত্রিবেলায় চৌধুরীবাবু আর তার বন্ধু গেলেন সেই মেলার পিছন দিকে বড় গাছটার নিচে। সত্যিই সেখানে একটি অস্থি দেখতে পেলেন। চৌধুরীবাবুর বন্ধু সেটা যত্ন করে কুড়িয়ে নিলেন। তারপর ওরা দুই বন্ধু মিলে সেই অস্থিটা আর আয়নাটা নিয়ে কলকাতায় গিয়ে গঙ্গা গর্ভে বিসর্জন করে দিলেন। তারপর দুজনে হরিহরপুরে ফিরে এলেন। এইভাবেই বহু বছর পর মুক্তি পেল জমিদার বাবুর সেই মেয়ে।
তার আত্মার শান্তি হলো। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।